হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024 সালে 23শে অক্টোবর প্রথম শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল তার জিকে জিএস পোর্শন, মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, তো আজকে সেগুলোই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাসকর ও নুব্রা কোন নদীর উপনদী? জাসকর ও নুব্রা নদী দুটি কোন নদীর উপনদী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিন্ধু নদীর উপনদী। সিন্ধু নদী। তো এই নদী সম্বন্ধে কিছু তথ্য দেখে নেওয়া যাক, যেটা আমি পরের স্লাইডেই অ্যাড করেছি। সিন্ধু নদী এর উৎস হচ্ছে মানস সরোবরের কাছে সিন কাবাব হিমবাহ। মানস সরোবর যেটা বর্তমানে চীনে অবস্থিত, তো সেই মানস সরোবরের সিন কাবাব হিমবাহ থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি। আর এর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। 2880 কিলোমিটার। এটাও কোশ্চেন আসতে পারে যে সিন্ধু নদীর দৈর্ঘ্য কত, তো 2880 কিলোমিটার। আর ভারতের মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে 709 কিলোমিটার। টোটালটা হচ্ছে 2880 কিলোমিটার, আর ভারতে প্রবাহিত হয়েছে 209 কিলোমিটার। সিন্ধু নদী এর আরও কিছু উপনদী আছে। তো উপনদীগুলি হলো এই যে জাসকর, ঝিলাম। ঝিলাম এটি এর অন্য একটা নাম আছে, যেটা হচ্ছে বিতস্তা। চেনাব অন্য নাম হচ্ছে চন্দ্রভাগা। রাভি নদী অন্য নাম হচ্ছে ইরাবতী। বিয়াস, বিপাশা। বিয়াস নদীর অপর নাম হচ্ছে বিপাশা। আর এই সতলুজ বা শতদ্রু আর নুব্রা, জাসকর দুটোই তো বললাম। এছাড়া শিয়ক, কাবুল, গিলগিট এগুলো সব হচ্ছে এই সিন্ধু নদীর উপনদী। গঙ্গা নদীরও কিছু উপনদী আছে, যেগুলো হলো গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়ি গণ্ডক, কোশি, যমুনা, সোন আর পুনপুন। আর এই যমুনা এটি হচ্ছে সবথেকে বড় উপনদী। গঙ্গার সবথেকে বড় উপনদী হচ্ছে যমুনা। তো যাই হোক, গঙ্গা নদী এর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। আর এই গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। 2525 কিলোমিটার। যাই হোক, পরের প্রশ্ন, অনস এ ড্যান্সার এটি কার আত্মজীবনী? অনস এ ড্যান্সার এটি কার আত্মজীবনী? এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অ্যালেগ্রা কেন্ট। অ্যালেগ্রা কেন্ট ছিলেন একজন আমেরিকান নৃত্যশিল্পী, যার জন্ম হয়েছে 11ই আগস্ট 1937। এবং ইনি যে একাধারে নৃত্যশিল্পী, এছাড়াও অভিনেত্রী, শিশুদের বইও লেখেন। আর এই ওয়ান্স এর অ্যান্সার এইটি হচ্ছে এই বই। নেক্সট, 2024 সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে? 2024 সালে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ঋতু বাহরি। ঋতু বাহরি ইনি তার দায়িত্বভার গ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 2024। আর এই 4 ফেব্রুয়ারি 2024 থেকে 10 অক্টোবর 10ই অক্টোবর 2024 পর্যন্ত। এরপরে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হন জি নারেন্দর। জি নারেন্দর। আর ইনি বর্তমানে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি আছেন। উত্তরাখণ্ড, আচ্ছা, এই উত্তরাখণ্ড রাজ্য সম্বন্ধে কিছু তথ্য দেখে নেওয়া যাক। উত্তরাখণ্ড রাজ্য এটি গঠিত হয় 2000 সালে। উত্তরাখণ্ড রাজ্যটি 2000 সালে গঠিত হয়, যেটা ভেঙে হচ্ছে ইউপি ভেঙে, উত্তরপ্রদেশ ভেঙে এই উত্তরাখণ্ড রাজ্যটি গঠিত হয়। যাই হোক, নেক্সট,
আচ্ছা, এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, যেমন উত্তরাখণ্ডের ক্যাপিটাল মানে রাজধানী হচ্ছে দেরাদুন। চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টার আছেন পুষ্কর সিং ধামি, গভর্নর আছেন গুরমিত সিং, আর ফাউন্ডার তো বললাম 9 নভেম্বর 2000। পরের প্রশ্ন, মধ্যযুগের কোন লেখক মনে করেন যে রাজিয়া তার সমস্ত ভাইদের চেয়ে বেশি সক্ষম এবং যোগ্য ছিল? রাজিয়া সুলতান মধ্যযুগের একমাত্র মহিলা সুলতান এবং তিনিই প্রথম আর তিনিই শেষ। তো কোন লেখক মনে করেন যে রাজিয়া তার ভাইদের সমস্ত ভাইদের চেয়ে বেশি সক্ষম? এটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, মিনহাজ ই সিরাজ। ইনি মনে করেন রাজিয়া সবচেয়ে বেশি সক্ষম এবং যোগ্য ছিল। রাজিয়া এর রাজত্বকাল হচ্ছে 1236 থেকে 1240, মাত্র 4 বছর ইনি রাজ্যভার গ্রহণ করেন। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে আওলিং মনু এটি পালিত হয়? আওলিং মনু এটি পালিত হয়, যেটি একটি প্রাচীন বসন্ত উৎসব। এটা একটা প্রাচীন বসন্ত উৎসব এবং এপ্রিল মাসের প্রথমে সকল কোনিয়াক দ্বারা উদযাপন করা হয়। কোনিয়াক এটি হচ্ছে একটি উপজাতি গোষ্ঠী। কোনিয়াক এটি হলো একটি উপজাতি গোষ্ঠী যেটা দেখতে পাওয়া যায় এই নাগাল্যান্ডে। তো এই কোনিয়াক উপজাতি দ্বারা এই উৎসবটি পালন করা হয়। তো এখানে কোশ্চেনটি এসছে যে কোন রাজ্যে এই আওলিং মনু এটি পালিত হয়? তো এই সঠিক উত্তর হবে এই নাগাল্যান্ড, আর এই নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে হাইকোর্টের বিচারক নিয়োগের বিধান রয়েছে? হাইকোর্টের বিচারক নিয়োগ কোন আর্টিকেলে আছে? এটি হচ্ছে অপশান নাম্বার এ, 217 নম্বর ধারা। 217 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকটি হাইকোর্টের একটি মানে বিচারক নিয়োগ করতে হবে, এটি। নেক্সট, নিচের কোনটি বেসরকারি খাতের শিল্পের উদাহরণ? বেসরকারি খাত বলতে মানে যেটা নিজস্ব মালিকানায় সৃষ্ট বা যার মালিক কোনো একজন লোক, সরকার নয়, সেটাই হচ্ছে বেসরকারি খাতের শিল্প। এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটি একটি সরকারি সংস্থা মানে সরকারি খাত। ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড এটাও সরকারি। লাইফ ইন্স্যুরেন্স এটাও সরকারি। আর এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি হচ্ছে বেসরকারি খাতের শিল্পের উদাহরণ। টাটা এর মালিক রতন টাটা ছিলেন, বর্তমানে টাটা গ্রুপ আছে এর মালিক। তো টাটা এটি প্রতিষ্ঠিত হয় 1907 সালে বাই জামশেদজি টাটা। জামশেদজি টাটার দ্বারা এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটি হচ্ছে বেসরকারি খাতের শিল্পের উদাহরণ। আর এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর সম্বন্ধেও কিছু তথ্য দেখে নেওয়া যাক। এটি গঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1956। বর্তমান সিইও আছেন সিদ্ধার্থ মহান্তি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এটি তো ইন্ডিয়ার সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। পরের প্রশ্ন, জে থমসন 1808 সালে কোন মডেলের বিকাশের জন্য পরিচিত? ইনি হচ্ছে এই পাম পুডিং মডেল, অপশান নাম্বার বি, পাম পুডিং মডেলের জন্য পরিচিত। পরের প্রশ্ন, দশান এবং তিহার এটি ভারতের কোন প্রতিবেশী দেশের জনপ্রিয় উৎসব? এই দশান এবং তিহার এটি হচ্ছে নেপালের জনপ্রিয় উৎসব। দশান এটি হচ্ছে আমরা যে দুর্গা পুজো করি, নেপালে সেটিকে বলা হয় দশান। আর এই তিহার এটি হচ্ছে আমরা যে কালী পুজো করি, সেটা হচ্ছে নেপালে বলা হয় তিহার। যাই, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। পরের প্রশ্ন, নিচের কোন দেশটি সর্বাধিক সংখ্যক টি-20 মহিলা বিশ্বকাপ ক্রিকেট শিরোপা জিতেছে? কোন দেশটি সর্বাধিক সংখ্যক মানে সবচেয়ে বেশিবার টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া জিতেছে হচ্ছে 6বার। অস্ট্রেলিয়া জিতেছে 6বার। ভারতে একবার এই ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল, মানে মহিলা টি20 বিশ্বকাপ, যেটা হচ্ছে 2016 সালে। আর যাই হোক, আরও কিছু তথ্য দেখে নেওয়া যাক। ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ যেটা স্টার্ট হয়েছিল 2009 সালে, মানে প্রথম মহিলা টি20 বিশ্বকাপ শুরু হয় 2009 সালে। কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে। প্রথম চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডেই হয়েছিল, আর ইংল্যান্ডই প্রথম চ্যাম্পিয়ন হয়। ভারতে একবার হয়েছিল, যেটা হয়েছিল 2016 সালে। 2024 সালে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাইতে হয়েছিল, যেটা জয়ী হয়েছিল নিউজিল্যান্ড। এখন 2025 চলছে। বিগত বছর, মানে গত বছর 2024 সাল, এই সালে হয়েছিল দুবাইতে, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএইতে, এবং জয়ী হয়েছিল নিউজিল্যান্ড। পরের বছর, মানে আগামী বছর 2026 সালে এই মহিলা টি20 বিশ্বকাপ এটি হবে ইংল্যান্ডে। এবং 2028 সালে হবে পাকিস্তানে। সবচেয়ে বেশিবার জয়ী হয় অস্ট্রেলিয়া, যেটা প্রথমেই বলেছি। আচ্ছা, এটা তো গেল হচ্ছে মহিলা টি20 বিশ্বকাপ। পুরুষদেরও টি20 বিশ্বকাপ হয়। তো এই পুরুষদের টি20 বিশ্বকাপ যেটা শুরু হয়েছিল 2007 সালে। পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় উপজাতীয় নৃত্যটি বিশাখাপত্তনমের কাছে আরাকু উপত্যকায় প্রচলিত? তো আরাকু উপত্যকায় প্রচলিত এটি হচ্ছে এই ধিমসা। আরাকু উপত্যকা যেটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন, যাই এখানে আরাকু উপত্যকা সম্বন্ধে কিছু বলা আছে। এটা হচ্ছে আরাকু উপত্যকা হলো ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের বিশাখাপত্তনম জেলার একটি হিল স্টেশন, যা বিশাখাপত্তনম শহর থেকে 111 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই জায়গাটিকে প্রায় অন্ধ্রের উটি বলা হয় এই আরাকু উপত্যকাকে। যাক, পরের প্রশ্ন, কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে একটি জল লাফ বা ওয়াটার জাম্প আছে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, স্টিপেল চেস। আচ্ছা, এই খেলাটি মানে নর্মাল যেরকম দৌড়ানোর ট্র্যাক হয় সেরকম ট্র্যাকের ওপর দিয়েই দৌড়াতে হয়, বাট এই মাঝখানে এক জায়গায় জল থাকে যার ওপর দিয়ে লাফ মেরে যেতে হয়। তো এটাই বলা হচ্ছে যে জল লাফ এই ইভেন্টটি আছে এই স্টিপেল চেস এই খেলাতে। পরের প্রশ্ন, যদি মশা কামড়ানোর পরে ব্যক্তিটিকে ম্যালেরিয়া পজিটিভ বলে শনাক্ত করা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে? ব্যক্তির সুষম খাদ্য ছিল না, না এটা হবে না। মশাটি প্লাজমোডিয়াম বহন করছিল, হ্যাঁ হতে পারে। মশাটি ম্যালেরিয়ায় ভুগছিল, মশা কী করে, এটা হবে না। অপশান নাম্বার ডি, ব্যক্তিটিকে শিশু হিসেবে টিকা দেওয়া হয়নি, এটা হবে না। তো এখানে সঠিক উত্তর হবে মশাটি প্লাজমোডিয়াম বহন করছিল। তো দেখা গেল এটাই যে যদি মশা কামড়ানোর পরে ব্যক্তিটি ম্যালেরিয়া পজিটিভ বলে শনাক্ত করা হয়, তাহলে এটি শনাক্ত সত্য হবে যে মশাটি প্লাজমোডিয়াম বহন করছিল। যাক, ম্যালেরিয়া এটি কোন মশার দ্বারা হয়? এটি হয় অ্যানোফিলিস মশার দ্বারা। পরের প্রশ্ন, একজন বন্দির দ্রুত বিচারের অধিকার নিচের কোন মৌলিক অধিকারে শ্রেণীবদ্ধ করা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, জীবনের অধিকার। এই অধিকার দ্বারা একজন বন্দি সে দ্রুত বিচারের অধিকার চাইতে পারে। যাক, এখানে আরও একটি তথ্য দেওয়া আছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা এটি দেয়। তো এই যে জীবনের অধিকার, এটি হচ্ছে 21 নম্বর আর্টিকেলে বলা আছে। ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেয়। এটি বলে যে কাউকে তাদের জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, যদি না এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি অনুসারে করা হয়। মানে আইনের নিয়ম মেনে করলে ঠিক আছে, বাট তাছাড়া কোনো বন্দীকে জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। পরের প্রশ্ন,
নিচের কোনটি একটি বাজেট শাসন সম্পর্কে OECD দ্বারা নির্ধারিত নীতি নয়? ওইসিডিটা কি? এটি হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এই 1961 সালে। তো OECD এর কাজটা কি? এটি হচ্ছে মানে এটি একটা আন্তর্জাতিক সংস্থা যেটা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অর্থনৈতিক কার্যকলাপগুলো ঘটে থাকে সেগুলোকে মানে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে বা সেগুলোকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়। তো বাজেট শাসন সম্পর্কে OECD দ্বারা নির্ধারিত নীতি নয় কোনটি? সঠিক উত্তর হবে এই অপশান বি। এটি নাগরিককে বাজেট বিতর্কে অংশগ্রহণের অনুমতি দেয় না। সঠিক উত্তর হবে এটাই। যাক, পরের প্রশ্ন। সাবিত্রী মহাকাব্যটিকে এর লেখক এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল বলেছেন। এটির লেখককে? এটির লেখক হবে এই অরবিন্দ ঘোষ। তো সাবিত্রী মহাকাব্যটির লেখককে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন। সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প কোথায় সংঘটিত হয়? আমাদের যে ভূমিকম্পগুলো হয় সেটা কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর হবে এই অ্যাস্থেনোস্ফিয়ার, এটা নিচের স্তর। অ্যাস্থেনোস্ফিয়ার না, এটা হবে লিথোস্ফিয়ার। তো সমস্ত প্রাকৃতিক ভূমিকম্প হয় এই লিথোস্ফিয়ারে। লিথোস্ফিয়ার হলো পৃথিবীর কঠিন, এটি হচ্ছে পৃথিবীর কঠিন বা বাইরেরতম স্তর যা ভূত্বক এবং উপরের আবরণ দ্বারা গঠিত। লিথোস্ফিয়ার শব্দটি এসেছে গ্রিক শব্দ লিথোস থেকে, যার অর্থ হচ্ছে পাথর, এবং স্পাইরোস বা স্ফেয়ার, যার অর্থ হচ্ছে এই গোলক। পরের প্রশ্ন। কর্ণাটকী গায়িকা বোম্বে জয়শ্রী, এই বোম্বে জয়শ্রী যিনি 2023 সালে সঙ্গীত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তো তিনি কোন সঙ্গীত পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশান সি, সঙ্গীতা কালানিধি। সঙ্গীতা কালানিধি। পরের প্রশ্ন। কোন বছরে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেন এবং পরবর্তী কোন বছরে তিনি মারা যান? তো আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেন 326 বিসিতে, আর তিনি মারা যান হচ্ছে 323 বিসি। তো এই অপশানটা কোথায় আছে? এটা আছে এই অপশান নাম্বার সি। 326 বিসিতে আলেকজান্ডার পাঞ্জাব আক্রমণ করেন এবং 323 বিসিতে তিনি মারা যান। নেক্সট। নিচের কোন আইনে ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ধর্মঘট নিষিদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে? তো কোন আইনে এটি ব্যবস্থা করা হয়েছে? এই ট্রাইব্যুনাল ব্যবস্থা এবং ধর্মঘট নিষিদ্ধ করার ব্যবস্থা কোন আইনে করা হয়েছে? সঠিক উত্তর হবে বাণিজ্য বিরোধ আইন, যেটা 1929 সালে হয়েছিল। 1929 সালে যে বাণিজ্য বিরোধ আইন হয়েছিল সেটাতে ধর্মঘট নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তো এখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নেওয়া যাক। 1929 সালের বাণিজ্য বিরোধ আইন একটি আইন যা শিল্প শ্রমিকদের ধর্মঘট এবং তালা বন্ধ করার অধিকারকে সীমাবদ্ধ করে। 1929 সালের বাণিজ্য বিরোধ আইন এটি একটি আইন যা শিল্প শ্রমিকদের ধর্মঘট ও তালা বন্ধ করার অধিকারকে সীমাবদ্ধ করে। পরের প্রশ্ন। তক্ষশিলা চিরাটভ স্তূপ এটি কে খনন করেন? চিরাটভ স্তূপ এটি অবস্থিত হচ্ছে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। চিরাটভ স্তূপ এটি হচ্ছে এই ধর্মরাজিকা স্তূপের মানে ধর্মরাজিকা স্তূপ, এটি হচ্ছে এই চিরাটভ স্তূপ। তো এটি আবিষ্কার করেন বা এটি খনন করেন জন মার্শাল। আচ্ছা, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট বুদ্ধিস্ট কমপ্লেক্স অফ ধর্মরাজিকা। ধর্মরাজিকা হচ্ছে সবথেকে পুরানো এবং সবথেকে বড় বৌদ্ধদের একটা কমপ্লেক্স বা স্তূপ, যেটা লোকালি বা স্থানীয় ভাষায় চিরাটভ স্তূপ নামে পরিচিত। পরের প্রশ্ন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? ভারতের জনসংখ্যার ঘনত্ব ছিল 382 কিলোমিটার। আর এই জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বা জনঘনত্বের দিক থেকে সবচেয়ে প্রথম স্থানে যে রাজ্যটি আছে সেটি হচ্ছে বিহার, যার জনঘনত্ব হচ্ছে 1103 জন পার বর্গ কিলোমিটার, কিমি স্কোয়ার।
আর জনসংখ্যার দিক থেকে সব থেকে শেষে আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, যেটাতে আছে 17 জন পার বর্গ কিলোমিটার, 17 জন। আর এই জনঘনত্ব বলতে বোঝায় যে প্রত্যেক বর্গ কিলোমিটার জায়গায় বা প্রত্যেক বর্গ কিলোমিটার এলাকায় যতজন মানুষ বসবাস করে, সেটাই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। পরের প্রশ্ন, নিম্নলিখিত ক্ষেত্রগুলির মধ্যে কোনটি ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না? ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না। এখানে হচ্ছে এই নাচ, এটি এটি এর আওতায় পড়ে। সমস্ত ফর্ম অফ উৎস সঙ্গীত, মানে সব রকম সঙ্গীত বা সঙ্গীতের ফর্ম, এটাও পড়ে। থিয়েটার, এটাও পড়ে। বাট এই সাহিত্য, এটি পড়ে না। তো এখানে কোশ্চেনটি করেছে যে কোনটি ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ডের আওতায় পড়ে না। এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, সাহিত্য, এটি পড়ে না। ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড সাধারণত শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং চারুকলা, মানে মেনলি আর্টের ওপরে, এর ওপরেই দেওয়া হয়ে থাকে। যাক, আরও একটি তথ্য, এই পুরস্কারটি মূলত এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা পারফর্মিং এবং ভিজুয়াল আর্ট এই রকম স্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তাদেরকেই এটা দেওয়া হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 24, ক্রোমোজোমের দাগ দূর করার জন্য কোন নির্দিষ্ট রাসায়নিক প্রয়োগ করা যেতে পারে? তো এটি প্রয়োগ করা যেতে পারে এই অ্যাসিটোকারমাইন, এটি এই ক্রোমোজোমের দাগ দূর করার জন্য প্রয়োগ করা যেতে পারে। পরের প্রশ্ন, আইগট কর্মযোগী, আর এটাই লাস্ট প্রশ্ন, যাই হোক, আইগট কর্মযোগী একটি অনলাইন প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যা ক্রমাগত শেখার সুযোগ প্রদান করে। তাদের দক্ষতা আপগ্রেড করার জন্য তারা হলেন, মানে আইগট কর্মযোগী এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম বা একটা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম যা হচ্ছে কিছু মানুষকে প্রশিক্ষণ দেয় বা শিখতে সাহায্য করে। এবং যাদেরকে সাহায্য করে তারা কারা? তারা হচ্ছে এই স্বতন্ত্র সিভিল সার্ভিস এবং কর্মকর্তারা, মানে সরকারি যে সিভিল সার্ভিসগুলো আছে, সিভিল সার্ভিস কর্মকর্তা যারা আছে, তাদেরকে শিক্ষা বা প্রশিক্ষণ এটি প্রদান করা হয় এই আইগট কর্মযোগী প্ল্যাটফর্মের দ্বারা। তো আজকে এই পর্যন্ত।